অতিরিক্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবা ব্যাহত। চট্টগ্রামে সয়াবিন তেলের অবৈধ মজুদ, দোকানিকে জরিমানা, সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি। সাজেকে আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন, ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। এবারে বিস্তারিত। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচি ঘিরে বেলা 11টায় বিক্ষোভ করেন তারা। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এছাড়া মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চম বর্ষের সব শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। একই দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে খুলনা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল, গাজী মেডিকেল ও আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা দুপুর 12:30টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। আমরা চাই ডাক্তারদের বয়সসীমা যেন 34 বছর করা হয়। কৌশলমূলক এবং মিথ্যা রিট নিষ্পত্তি না হয়ে বারবার পিছাচ্ছে, 13 বছর ধরে বারবার করে পিছাচ্ছে। আমরা যারা এমবিবিএস, বিডিএস পাস করি তারা একমাত্র ডাক্তার লিখবো, অন্য কেউ ওটি বয়, ডিএমএ এবং অন্যান্য কোনো লোক, সাধারণ পাবলিক ডাক্তার লিখলে জনগণ বিভ্রান্ত হবে। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেন কোনো ডাক্তার লিখতে পারবে না? অথচ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকার কথা, তারা গ্রামের ডাক্তার লিখে প্র্যাকটিস করার উপায় তারা করছে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। দুপুরে পদত্যাগ করেন তিনি। আগামী 28 ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন এ রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। পরে গণমাধ্যমে তিনি জানান, সরকারের চেয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই তিনি পদত্যাগ করেছেন। বলেন, গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে কাজ করবেন তিনি। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান। দেশের ইতিহাসে রক্তক্ষরণ ও নৃশংসতার একদিন আজ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন অন্তত 57 জন সেনা কর্মকর্তা। এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিনটি স্মরণে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 3 বাহিনীর প্রধান এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান। এরপর নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। তাদের 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এবার
এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। পিলখানা ট্র্যাজেডি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এ বিষয়ে কথা বলেন তিনি। বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের জন্য 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে 2019 সালের 31 অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে 2020 সালের 19 জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে রায় দিয়েছে। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চেরাগী পাহাড়ে শরীফ স্টোর নামের একটি মুদি দোকানে সয়াবিন তেলের মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর সময় দোকানটির ভেতরে মজুদ করা কয়েকশো লিটার তেল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিক্রি করা হয় এবং দোকানিকে 10,000 টাকা জরিমানা করা হয়। কর্মকর্তারা জানান, 2 দিন আগে সেই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রদর্শনীতে তেল না থাকলেও গোডাউনে, রান্নাঘরে, সিলিংয়ে শত শত লিটার তেলের সন্ধান পাওয়া যায়। এ সময় তাদের 50,000 টাকা জরিমানা করা হয়। তখন তাদের এসব তেল বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তারা তা না করে মজুত করে রাখে। আজ ভোক্তা অধিকারের এক কর্মকর্তা ছদ্মবেশে তেল কিনতে গেলে তাকে বলা হয় তেল নেই। সাথে সাথে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে সোমবার রাতে অফিস আদেশ জারি করা হয়। এর আগে সোমবার দুপুর 1:15টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের অবকাশ ম্যানুয়াল রিসোর্ট সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় অন্তত 95টি স্থাপনা ভস্মীভূত হয়। বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ফেনী সদর উপজেলার লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি করার অভিযোগে 5 জনকে আটক করেছে গ্রামবাসী। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে 5 জন গ্রামবাসী মমিনের ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়লে এক পর্যায়ে স্থানীয়রা এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবার একটি শোক সংবাদ। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান
মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের সামনে প্রথম জানাজা সম্পন্ন হয়। মঙ্গলবার সকাল 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। আব্দুল আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে দলটিতে যোগ দেন আব্দুল আল নোমান। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না এবং এই জাতির গঠনের ক্ষেত্রে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পরবর্তীকালে আপনার জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা আমরা ভুলতে পারবো না। এবারে ডেটল ও হারপিক অমর 21 বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর 21 গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, আর মেলাতে একদম শেষের দিকে বইয়ের বেচা বিক্রি কেমন হচ্ছে? আনোয়ারুল, বসন্তের পরন্ত বিকেলে বইমেলায় আমরা দেখছি যে পাঠক এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আমরা শুরু থেকেই দেখেছি, আজকে যখন মেলায় 3টায় মেলার দ্বার খুলে দেওয়া হয় তখন থেকেই কিন্তু পাঠক এবং দর্শনার্থীদের ভিড় দেখেছি এবং তারা বিভিন্ন স্টলে যাচ্ছেন। শেষ সময় নিজেদের পছন্দের বইগুলো কেনায় তারা ব্যস্ত সময় পার করছেন এবং আমরা দেখেছি যে আজকে প্রায় সব স্টলেই কিন্তু পাঠক যাচ্ছেন এবং অনেক পাঠক আসছেন, লিস্ট ধরে ধরে তারা বই কিনতে আসছেন। অনেকে আবার কিন্তু একাধিকবারের মতোও কিন্তু আজকে মেলায় এসেছেন। তবে প্রকাশকরা বলছেন যে আজ বেশ কয়েকদিন ধরেই আসলে মেলা যেহেতু এখন শেষের দিকে, যারা প্রয়োজনীয় বই কেনার কথা তারা কিন্তু এই সময়টাতেই বেশি বই কেনেন এবং তাদের বই বিক্রি কিন্তু এখন বেশ ভালোই হচ্ছে এবং তারা আশা করছেন যে শেষ দিন পর্যন্ত আসলে তারা বেশ বই ভালো বিক্রি করতে পারবেন। এবং আজকেও আমরা দেখেছি যে মেলা শেষ দিক হলেও নতুন বই এসেছে, 101টি বই আজকে নতুন এসেছে এবং এই পর্যন্ত আমরা দেখেছি 2622টি নতুন বই কিন্তু এবারের মেলায় আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি এবং সেই বইগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি পেয়েছি যে কবিতার বই, এরপরে উপন্যাস রয়েছে, এরপরে রয়েছে ইতিহাস ভিত্তিক বই, এছাড়া বিভিন্ন ফিকশন বইয়ের সমারোহে কিন্তু এবার বইমেলা আসলে সেজেছে। বইমেলার এই মুহূর্তে আমরা দেখছি যে যতগুলো প্রবেশপথ রয়েছে সবগুলো দিয়ে কিন্তু আসলে পাঠকের প্রবেশ চলছে আসলে বইমেলার দিকে এবং তারা বিভিন্ন স্টলে ঘুরে দেখছেন, নতুন বইগুলো খুঁজছেন এবং যারা আসলে তাদের পছন্দের লেখকের বই কেনার কথা তারা সেই লিস্ট করে কিন্তু অনেকে আমরা দেখেছি লিস্ট করে এসেছে, তারা সেই বইগুলো খুঁজছে এবং আমরা দেখছি এবার শেষ দিকে বেশ কর্মব্যস্ত সময় পার করছেন প্রকাশকরা। শেষ দিকে অনেক লেখক আসছেন পাঠকদের সাথে কথা বলতে, তারা পাঠকদের সাথে বই সম্পর্কে কথা বলছেন এবং অনেকে আসলে লেখকদের কাছ থেকে বইয়ের অটোগ্রাফ নিয়েতেও ব্যস্ত সময় পার করছেন। আর নতুন নতুন যে বইগুলো এসেছে সেগুলোরও বেচা বিক্রি মোটামুটি বলা যায়, তবে পুরনো বই বা যারা বিখ্যাত লেখক রয়েছেন তাদের বইগুলোই কিন্তু আসলে বেশি বিক্রি হচ্ছে। আনোয়ারুল। মোহসান, আপনাকে ধন্যবাদ। বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। ঢাকা কমার্স কলেজের 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে গত সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর আবু মাসুদ। প্রথম ভাগে স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজে অংশ নেন। দ্বিতীয় ভাগে ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে। এতে বৈষম্যহীন দেশ গড়ার থিমকে সামনে রেখে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ও চেতনাকে তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে কলেজের অধ্যক্ষ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। আগের মতো এবারের সিজনে মার্সেলের পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। আরও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। চলতি বছরের আসন্ন ঈদুল আজহা পর্যন্ত ক্রেতারা এই সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা সংযোগ প্রকল্পের গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ফল প্রকাশ করা হয়। প্রথমবারের মতো মা বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন এমন দম্পতিদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে সংযোগ প্রকল্প। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নেতৃত্বে সেভ দ্য চিলড্রেন ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি সংযোগ প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে। অনুষ্ঠানে নোয়াখালী ও মাদারীপুর জেলার 8টি উপজেলায় চালানো গবেষণামূলক কার্যক্রমের তথ্য দুটি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের পরিচালক রিফাত বিন সাত্তার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবা ব্যাহত। চট্টগ্রামে সয়াবিন তেলের অবৈধ মজুত, দোকানিকে জরিমানা, সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি। এবং সাজেকে আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন, ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।